জানাতে চাই শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, আমি ৭১ টুবির ফারজানা রূপা। শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল একটা আর্থিক সংকটে। এনিথিং আপনি বাংলাদেশে বানান, ইন্ডিয়ার চিপার। শেখ হাসিনার বিভাজনের লাইনগুলো এখনো রয়ে গিয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশ আজকে নির্মাণ করছি, আমরা একসাথে ফাইট করবো। আসসালামু আলাইকুম। আমি এই পোডিয়ামে এসে সবার প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং লিস্টেড ৮০০ শহীদ, নাম না জানা আমার একটা ক্যালকুলেশনে প্রায় ২,০০০ শহীদ, ১২,০০০-এর উপরে এখনো নিখোঁজ এবং আরো হাজার হাজার যারা আহত হয়েছেন তাদের কাছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই হাজার হাজার অ্যাক্টিভিস্ট যাদেরকে আমি চিনি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মা বাবাকে। আমি আমাদের সমাজে আমাদের ছাত্ররা আমরা যে আশা ছেড়ে দিয়েছিলাম, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। আমি ৭১ টুবির ফারজানা রূপা এবং আদর্শ প্রকাশনীর মামুন ভাইকে কৃতজ্ঞতা কিভাবে জানাবো আমি জানি না। উনি শুধু আমি নয়, আমরা যারা যারাই বই, পাণ্ডুলিপি বিভিন্ন প্রকাশকের কাছে ঘুরে বেড়াইছি, পরে আমার প্রথম বই আদর্শ দিয়ে বের হয়েছে, মানুষ আমাকে বলছে জিয়া ভাই মামুন ভাইয়ের নাম্বারটা দেন, বিকজ সবাই জানতো মামুন ভাই বলে চাও। সো আই থ্যাংক ইউ ফর দ্যাট। এই বাংলাদেশ, এই রাজনীতি, এই যে আন্দোলন, এটা সফল হওয়ার একমাত্র কারণ শেখ হাসিনা বাংলাদেশের যে ডিভিশনের লাইনগুলো তৈরি করছিল, সেই ডিভিশনের লাইনগুলো ভেঙে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা ছাত্ররা দাঁড় করাইছে। সো আমি এই যে স্পিরিটটা আজকে তৈরি হয়েছে, সেই স্পিরিটটা যেন আমরা আগামীতে ধরে রাখতে পারি, সেটার জন্য আমি সবাইকে আহ্বান জানিয়েছি। ডিফিকাল্ট ফাইট, কারণ শেখ হাসিনার বিভাজনের লাইনগুলো এখনো রয়ে গিয়েছে। কিন্তু আমাদের কাছে নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে, যেখানে আমরা শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধ এদের স্পিরিটকে আমরা নতুন চেতনা হিসাবে দেখব, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা হিসাবে দেখব। এইটা আমার সূচনা। আমি মূল আলোচনায় প্রবেশ করছি। শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল একটা আর্থিক সংকটে, কিন্তু সেই আর্থিক সংকটটা হওয়ার পূর্বেই লাকি আমাদের ছাত্ররা, আমাদের এখানে যারা আছেন আপনারা সবাই, আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। তার মানে কিন্তু আর্থিক সংকটের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে বিষয়গুলো ছিল, তার সবকিছুই রয়ে গেছে। ফলে এটা ভেরি ওয়েল পসিবল বাংলাদেশ শেখ হাসিনার পতনের পর বর্তমান যে সরকার আছে বা আগামীতে যে সরকার আসবে, তাদেরকে একটা চূড়ান্ত আর্থিক সংকটের ভিতরে পড়তে হতে পারে। আমি সে আর্থিক সংকট নিয়ে বিভিন্ন আলোচনা করব, কিন্তু আমি সেই আলোচনাটার ভেতরে গিয়েই কিন্তু একটা কথা বলতে চাই যে আমরা ভয় পাবো না। কারণ আমরা এই জন্য ভয় পাবো না যে দ্যাট ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আজকে শেখ হাসিনার পতন যদি একটা আর্থিক সংকটে হতো, তাহলে আমরা একভাবে চিনতাম। কিন্তু আজকে যখন নতুন একটা সরকার ক্ষমতায় আসলো, যেটা আমাদের চাওয়ার সরকার, আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার, আগামীতে নির্বাচন যখন হবে, সেই নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেটা হবে আমাদের নির্বাচনী সরকার। তারা যে সংকটগুলোর ভিতর দিয়ে যাবেন, মানুষ যে সংকটের ভিতর দিয়ে যাবেন, যেটা একটা হওয়ার কথা, কিন্তু সেই সংকটগুলো আমরা ভয় পাবো না। তার কারণ হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ আজকে নির্মাণ করছি, আমরা একসাথে ফাইট করবো।
আমি গল্পটা আবার মাহমুদ ভাইকে নিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের অর্থনীতির যে ট্র্যাজেক্টরিটা মূলধারার অর্থনীতিবিদরা বা ইভেন ওয়ার্ল্ড ব্যাংক IMF আমরা দেখেছি 5% 6% গ্রোথ, যেটা শেখ হাসিনার উন্নয়ন ন্যারেটিভের প্রধান কাঠামো ছিল, সেইটা নিয়ে আমার ব্যক্তিগত প্রথম প্রশ্নটা শুরু হয় 2012-13 সালের দিকে, যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি করি। সো আমি তখন দেখতাম যে 8,000 10,000 টাকা স্যালারিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো ব্যাংকে অনেকে 8-10 বছর 10 বছর কাজ করে যাচ্ছে, তাদেরকে কোম্পানি পার্মানেন্টও করতেছে না। অনেকে ব্যাংকে বিয়ে করছে শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে রয়ে গেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা ট্যাগ লাগায় সোসাইটিতে একটা বিয়ে করবে। সো এই ধরনের রিয়ালিটি যখন আমি দেখতেছিলাম, আরো কিছু দেখতেছিলাম, তখন আমি আই স্টার্টেড কোয়েশ্চেনিং যে আমি যেটা দেখতেছি আমার লিভিড এক্সপিরিয়েন্স, সেইটার সাথে আমাদের উন্নয়নের বয়ানের এত ফারাকটা কেন। এবং সেই ফারাকগুলো নিয়ে আমি লেখালেখি শুরু করি, এবং সেই অভিজ্ঞতাগুলোর ভিতরে যাইতে যাইতে আমার একটা হাইপোথিসিস হচ্ছে, যেটা আমার উন্নয়ন বিভ্রম 1 বইটাতে আমি খুব ডিপলি অনেক ডেটা দিয়ে অ্যানালাইজ করে দেখিয়েছি, যে 2013-14 এই সময় অর্থনীতি একটা ডিগ্রোথ, একটা কন্ট্রাকশনের ভিতর দিয়ে গেছিল বিভিন্ন ঘটনায়। এবং আমার ধারণা ছিল যে কন্ট্রাকশনটা চলতেছে। আমি 2015-তে বেরিয়ে আসি ব্যাংক থেকে। তো 2016 সালে আমার অ্যাকচুয়ালি আমার উন্নয়ন বিভ্রমের পাবলিশ হওয়ার কথা। তো বইটা পাবলিশ হয়নি। আমি পাবলিশিংয়ের পরে আমি কিছুদিন পরে মাহমুদ ভাইকে বললাম, মাহমুদ ভাই আপনার এই বছর সেলস কেমন ছিল? বললো সুপার সেলস। বলে কি, অর্থনীতি অবস্থা তো অনেক খারাপ দেখতেছি। আমাদের অর্থনীতির মধ্যে আমাদের অনেক ডিলিউশন কাজ করে। আমরা যখন অ্যানেকডোট দিয়ে দেখি, চোখের সামনে দেখি, এর বাইরে অর্থনীতি অনেক স্ট্রিম থাকে। তো পরবর্তীতে যখন আমি 2019-এ আমার বইটার পাণ্ডুলিপি বইটা লেখা শুরু করলাম, এবং আমি স্টার্টেড লুকিং ইনটু ডেটা, আমি দেখলাম আনবিলিভেবল। 2015 থেকে অনেকগুলো ডেটা এভাবে যাচ্ছিল, এভাবে উঠে গেছে। তো আমি নিজেকে প্রশ্ন করলাম, শেখ হাসিনা উন্নয়ন কি, মানে আসলে কি উনি কিছু দিচ্ছে কিনা। আমি তো উদাহরণ দিই, মোটরসাইকেলের সেলস ট্র্যাডিশনালি 1 লাখ 1.5 লাখ, এটা 2015-তে হঠাৎ উঠে গেল 3.5 লাখ, 2014-তে 4.5 লাখ। ইন্ডিয়াতে, বাংলাদেশে অ্যাভারেজ, আমার নাম্বারসগুলো একটু ভুল হতে পারে, মেমোরি থেকে বলতেছি, অ্যাভারেজে যে 1 লাখ 1.5 লাখ, 2015-তে হঠাৎ হয়ে গেল এটা 2 লাখ, তারপর হচ্ছে 3.5 লাখ। সো এই ধরনের আমি খুব ইম্পর্টেন্ট একটা ডেটা দেখি যে আমাদের গমের আমদানি, কারণ গম যেহেতু বাংলাদেশে খুব উৎপাদন হয় না, এটার আমদানি দিয়ে বোঝা যায় যে বিভিন্ন জিনিসের কনজাম্পশন কম বাড়তেছে। সো সেটাও দেখলাম হাট করে রাইজ করে গেছে। সো আমি তখন নিজেকে প্রশ্ন করা শুরু করলাম যে এই গ্রোথের ড্রাইভারটা কি। কারণ বাংলাদেশের গ্রোথের ট্র্যাডিশনাল যে ড্রাইভারটা আছে, RNG এবং রেমিটেন্স, এই দুটো মেজারেবল, ডেটা দুটো সলিড, কোনো মিথ্যের ডেটা নাই। আরও যে রিসেন্টলি কিছু গ্যাপ আছে, ওই গ্যাপটা আমাদের কাছে, আমরা যারা অর্থনীতিকে ক্রিটিক্যালি ফলো করি, আমরা জানি যে ওই গ্যাপটা আছে। সো এইটা বিশ্লেষণ করতে করতে আমি পার্সোনালি 7টা গ্রোথের ড্রাইভার খুঁজে বের করছি, যেটা 2015 থেকে 2018 পর্যন্ত বাংলাদেশে ট্রুলি একটা গ্রোথ ড্রাইভ করছে। এবং কেন 15 থেকে 18 এটা আমি পরে বলবো। আমি 7টা পয়েন্ট খুঁজে পেয়েছি, যেটা আমার উন্নয়ন বিভ্রম 2-এর প্রধান গবেষণা। সো প্রথম হচ্ছে যে ফিসক্যাল এক্সপানশন, মানে সরকার তার খরচ বিভিন্নভাবে ঋণ নিয়ে টাকা ছাপায় এমনভাবে বাড়ায় ফেলছে, এবং তার সরকারি কর্মচারীদের বেতন বাড়াইছে, সুযোগ সুবিধা বাড়াইছে, তারপরে গিয়ে এডিপির আকার বাড়াইছে। ট্র্যাডিশনালি বাংলাদেশের রেভিনিউ যেটা ছিল তার থেকে ব্যয় 50 to 60% বেশি ছিল। এবং আমি তখন গ্লোবাল ডেটাটা দেখলাম যে আমরা বাংলাদেশকে নিয়ে অনেক কমপ্লেন আছে, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমরা বাংলাদেশকে এত গালিগালাজ করি, কিন্তু হিস্টোরিক্যালি আমাদের সরকারগুলো ফিজিক্যালি যথেষ্ট ডিসিপ্লিন ছিল। তারা গ্লোবাল যে স্ট্যান্ডার্ড 40-50% মানে রেভিনিউ থেকে 40-50% বেশি খরচ করে ওইটুকু বিভিন্নভাবে ঋণ নিয়ে চালা, আমরা এটা কখনো ভাঙিনি। কিন্তু আমি ডাটা মেমো থেকে বলছি, এক্সাক্ট ফিগার্সগুলো হয়তো ডাটা মেমো হতে পারে 5-6%। কিন্তু 2015 থেকে সরকার আয়ের থেকে 70%-80% বেশি খরচ করা শুরু করে, এবং দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট মেজার অফ গ্রোথ, ড্রাইভার অফ গ্রোথ। আমি একটা উদাহরণ দিতে পারি, 2015 দিকে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর ধসে গেছিল। আমি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলি ঘটনাগুলোতে, কিন্তু 2015-তে সরকার বললো যে সরকারি কর্মচারীদেরকে 5% হারে সুদ দেওয়া, ঋণে বাড়ি কেনার, ফ্ল্যাট কেনার
অনুমতি দেওয়া হবে এবং সেটা সরকার ফাইন্যান্স করবে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন কিন্তু 2015 থেকে রিয়েল এস্টেট সেক্টরটা আরো রিভাইভ করে। ইন এ ওয়ে কেনজিয়ান সিস্টেমে এটা কোনো অপরাধ না, কিন্তু সেটা যখন মাত্রাতিরিক্তভাবে চলে যায় তখন ওইটা একটা সমস্যা হয়, যখন আপনি টাকা ছাপায় সেটা করবেন। সো আরো অনেক আমি এক্সাম্পল দেখাতে পারবো যে 2015 পর থেকে আমরা সোসাইটি স্ট্রাকচারে পরিবর্তন দেখছি, যে তার আগে কিন্তু প্রাইভেট সেক্টর জব ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। গ্রামীণ ফোন, ব্যাংক, বিভিন্ন জায়গায় যে স্যালারি ছিল সেটা কিন্তু সেটার থেকে সরকারি কর্মচারীদের বেতন অনেক কম ছিল। কিন্তু 2015 থেকে এই যে গ্রোথ, এটা যেটা হয়েছে, এটা একটা নেচার ছিল অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর, স্পেশালি মাঝারি সাইজের ইন্ডাস্ট্রি, এগুলো সংকুচিত হতে থাকে এবং সরকারি ব্যয় বাংলাদেশের প্রধান একটা চালিকা শক্তি হয়ে ওঠে। দ্বিতীয় যে গ্রোথের ড্রাইভার আমি দেখতে পাইছি সেটা হচ্ছে ছোট এবং মাঝারি কোম্পানিকে ভেঙে লার্জ ক্যাপিটালের উত্থান হয়। আমার উন্নয়ন বিভ্রম একে আমি ডিটেইলভাবে দেখাইছি যে এই ছোট মাঝারি সাইজের কোম্পানিকে ভেঙে লার্জ ক্যাপিটালের আবির্ভাব হওয়ার পেছনে বেশ কিছু রেগুলেশনস আছে এবং সরকারের চিন্তাটাই ছিল যে আমি বড় কিছু অলিগারকে তৈরি করব, তারা আমাদেরকে ফাইন্যান্সিয়াল ব্যাকিং দিবে, সেই ফাইন্যান্সিয়াল ব্যাকিং এর মাধ্যমে আমি আমার সরকারকে টেকে রাখতে পারবো। ছোট বা মাঝারি সাইজের কোম্পানিরা এদেরকে স্কুইজ করে তাদের থেকে অর্থ পাওয়া মুশকিল। আমি একটা উদাহরণ দিই, বেকারির কথা আমি সবসময় বলি। প্রত্যেকটা মফস্বলে একটা কি দুইটা বেকারি ছিল। ঢাকা শহরে 15-16টা বেশ মাঝারি সাইজের ইনফ্লুয়েন্সিয়াল বেকারি ছিল। সো সেই বেকারিগুলো আস্তে আস্তে একটা একটা বন্ধ হয়ে যাওয়া শুরু হয়। কিন্তু তখন প্রাণের, অল টাইম বাটার বোন, ফুয়াংয়ের বাটার বোন, সেটা আমরা চোখের সামনে দেখছি, আপনারা সবাই দেখছেন। বাট দ্যাট ইজ, আপনি একটা কনজিউমার গুডসে দেখতেছেন, কিন্তু দ্যাট ইজ হ্যাপেনিং টু এভরিথিং। মেবি কেউ এই ধরনের একটা ফার্নিচার বানাচ্ছে, মেবি কেউ একটা হয়তো ওয়াল পেইন্ট করতেছে, পেইন্ট। সো এভরিথিং, সব জায়গায় যে ছোট এবং মাঝারি সাইজের কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের রেগুলেশনস, বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ এবং বিভিন্ন ধরনের মেকানিজম করে আলটিমেটলি তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা ভেঙে দেওয়া হয়। আমি একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে একটা খুব ইন্টারেস্টিং একটা আইন করে ওরা, সেটা হচ্ছে যে যাদের বোর্ড অফ ইনভেস্টমেন্টে নিবন্ধন আছে তারা সেই কোম্পানিগুলো 5% ডিউটি দিয়ে তাদের র মেটেরিয়ালস আমদানি করতে পারবে। হ্যাঁ, শুনে ভালো মনে হতো, তো খুব চমৎকার একটা আইন। হ্যাঁ, বোর্ড অফ ইনভেস্টমেন্টে বিনিয়োগ থাকলে 5% ডিউটি দিয়ে আমদানি করতে পারবে। কিন্তু রিয়ালিটি হচ্ছে বোর্ড অফ ইনভেস্টমেন্টের নিবন্ধন থাকা 5% ডিউটি অ্যাডভান্টেজ পাওয়া কোম্পানির পরিমাণ খুবই সীমিত। যে বড় বড় কোম্পানি যারা নিজের একটা এলসি খুলতে পারে তারা এটা পারে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যে ছোট ছোট কোম্পানি, যে মনে করেন একটা দোকান থেকে বাকিতে মাল নেয়, 500 টাকার মাল নেয়, মালটা সেল হওয়ার পরে বাকিটা পেমেন্ট করে, এদের সবাইকে কিন্তু 30% 40% বিভিন্ন রকম ডিউটি দিতে হচ্ছে। সো কাঁচা মালে গিয়ে তারা পিছায় গেল, দামে পিছায় গেল। সো এই ধরনের অনেক ছোট ছোট আইনের মাধ্যমে ছোট সাইজের কোম্পানিগুলোকে ভেঙে দেওয়া হয়। আমি একটু করি, আমার সময় কতক্ষণ? Oh, fantastic. Thank you. I'm privileged. নামাজের আগে পর্যন্ত। So that was one of the thing. Second হচ্ছে, তৃতীয় হচ্ছে নেগেটিভ সুদের হার। আমাদের এখন সুদের হার বাড়তেছে, কিন্তু 2014 থেকে বেশ দীর্ঘ সময় পর্যন্ত, আই থিঙ্ক 2018 পর্যন্ত আমাদের সুদের হার, ডিপোজিট সুদের হার ওয়াজ নেগেটিভ। আমাদের ইনফ্লেশনের থেকে যদি আপনি যোগ করেন, আমাদের ডিপোজিটের যোগ করেন, তাহলে কিন্তু ডিপোজিটরা অলমোস্ট নেগেটিভ সুদের হার পাইত। কারণ তাতে কি হয়েছে, ওই সময় কিন্তু বড় কোম্পানিগুলো ঋণ নিতে পারছে, তারা ওই সময় লার্জ প্রফিট করছে, লার্জ ইনভেস্টমেন্ট করছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন। যখন বড় কোম্পানিগুলো এই সময় ইনভেস্টমেন্ট করতেছে, তখন কি হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, তারা একটা জমি কিনতেছে, তারা একটা যখন ইনভেস্টমেন্ট করতেছে সেটার একটা বিল্ডিং হচ্ছে, বিল্ডিং হলে এমপ্লয়মেন্ট হচ্ছে, সিমেন্টের ব্যবহার বাড়তেছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার অফ গ্রোথ। যখন ছোট কোম্পানি ভেঙে যাচ্ছে কিন্তু বড় কোম্পানি তাদের বিজনেসকে এক্সপান্ড করতেছে। That's good, thank you. So চতুর্থ ড্রাইভার অফ গ্রোথ হচ্ছে খেলাপি রেট। আমার সাথে অনেক অর্থনীতিবিদ বন্ধু এটার সাথে ডিবেট করেন, বাট আমি স্টিল আমার আর্গুমেন্টটা এখনো স্টিক করি। সেটা হচ্ছে যে
আপনি যদি একটা ঋণ নেন একটা গার্মেন্ট ফ্যাক্টরি বানানোর জন্য, তাহলে আপনার ঋণের বড় একটা অংশ আপনি মেশিনারিজ ইম্পোর্ট করবেন। এটা কিন্তু দেশের বাইরে চলে যাবে এবং জিডিপিতে যে 4টা কম্পোনেন্ট আছে এর মধ্যে একটা হচ্ছে নেট এক্সপোর্টস, সো নেট ইম্পোর্টস। সো নেট ইম্পোর্ট বা এক্সপোর্টে গিয়ে ইভেনচুয়ালি কিন্তু ওই বছরে আপনার জিডিপি কমে আসবে, বিকজ আপনার যে ঋণটা দিচ্ছেন ঋণের বড় একটা অংশ বাইরে চলে যাবে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি একটা ঋণ নেন, ঋণ নিয়ে ফ্যাক্টরি করার নামে ঋণ নিছেন, কিন্তু সেটা নিয়ে যদি আপনি কনজামশন করেন, আপনি যদি সিঙ্গাপুরে যান, আপনি যদি কক্সবাজারে গিয়ে মৌজমাস্তি করেন, আপনি যদি বিভিন্ন ধরনের বিলাসদ্রব্যে আপনার সেই ঋণের টাকাটা খরচ করেন, তাহলে যেটা হবে কি টেম্পোরারি কিন্তু কনজামশন বাড়বে এবং এই কনজামশন বাড়াটার মাধ্যমে কিন্তু ওই বছরটাতে জিডিপি গ্রোথটা হবে, কিন্তু ফিউচারে গিয়ে আপনার কিন্তু ইকোনমিক পোটেনশিয়ালস অপরচুনিটিস কমে আসবে, বিকজ আপনি ফ্যাক্টরিটা করলেন না। সো এই যে খেলাপি ঋণ, এটা কিন্তু বেসিক ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো বাংলাদেশে ট্রুলি খেলাপি ঋণ মানে হচ্ছে যেটা হচ্ছে যে বিজনেস ফেলিয়ারের কারণে খেলাপি ঋণ হওয়াটা কোনো গুণা না, এটা হয়, এটা পৃথিবীর সব দেশে হয়, কিন্তু লুটপাটের জন্য খেলাপি ঋণ পৃথিবীতে খুব কম দেশই আছে। এবং বাংলাদেশে আমরা ইতিপূর্বের বিএনপি সরকার, ইভেন শেখ হাসিনার দ্বিতীয় প্রাম 2008 থেকে 14 সরকারকে অনেক গালিগালাজ করতে পারে যে হ্যাঁ সব ক্যাপিটালিস্ট অংশগ্রহণ, কিন্তু স্টিল যদি দেখবেন এতে খেলাপি ঋণের বড় একটা অংশ ছিল কিন্তু বিজনেস ফেলিয়ার্স। কিন্তু 2015 থেকে এবং কেন 15টা ইম্পর্টেন্ট, বিকজ 2014তেই প্রথমবারের মতো 2090-এর পরে বাংলাদেশে এমন একটা সরকার আসে যে জনগণের ইচ্ছার বহির্ভূত, এবং সে আইডেন্টিফাই করছে সোসাইটির কিছু পকেটকে তাকে এনাবল করতে হবে, তাকে কিছু অলিগার্ক তৈরি করতে হবে, তাকে বিজনেস গ্রুপ থেকে পয়সা দিতে হবে, তাকে ব্যুরোক্রেটসদেরকে এম্পাওয়ার করতে হবে। সো এই সময় থেকে কিন্তু খেলাপি ঋণের এই যে দুর্বৃত্তায়িত খেলাপি ঋণ, উইচ ইজ নট এ বিজনেস ফেলিয়ার খেলাপি ঋণ, এটা কিন্তু মূলত 2015 থেকে এটার গতিটা অনেক বৃদ্ধি পায় এবং সেটাও কিন্তু জিডিপির একটা বড় ড্রাইভার ছিল। পঞ্চম যে ড্রাইভারটা আমি খুঁজে পাই সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতির যে খবর আমরা এখন আস্তে আস্তে দেখা শুরু করছি এবং আমরা যা দেখছি সেটা কিন্তু জিডিপি গ্রোথের বড় ড্রাইভার ছিল। লেটস সে একটা সিম্পল পেটি করাপশনের কথা বলি। আপনি যদি একজন সবজি খামারি হন, আপনি ফুলকপি উৎপাদন করেন, সেই ফুলকপিটা যদি আপনি যশোর থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে 20 টাকার প্রোডাক্ট যদি আপনি ঢাকায় এসে কথা 30 টাকায় সেল করতেন, পথে যদি আপনাকে 10 টাকা দিতে হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু ওই বছরের জিডিপিটাকে বৃদ্ধি করবে। এটা নমিনাল জিডিপি বৃদ্ধি করবে, নমিক জিডিপি। এটা কিন্তু যদি রিয়েল জিডিপি মানে ইনফ্লেশনটাকে মাইনাস করি তাহলে কম হওয়ার কথা, কিন্তু ওরা ইনফ্লেশনের ডাটাটা ভুল দেখায়, ট্র্যাডিশনালি দেখা গেছে। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য রিজন। সো আমি শিওর আপনারা সবাই লক্ষ লক্ষ উদাহরণ দিতে পারবেন, আপনার আশেপাশে দেখছেন যে দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে যারা টাকা কামাইছে তারা কিভাবে সমাজে আগায় গেছে এবং তারা কিভাবে ফ্ল্যাটটা কিনছে, তারা কিভাবে প্রাণো গাড়িটা কিনছে, তারা কিভাবে মৌজমাস্তি করতেছে, এগুলো সব কিন্তু জিডিপিকে গ্রো করাইছে। ষষ্ঠ জিনিসটা প্রচন্ড ইন্টারেস্টিং এবং আমি খুব অবাক হই যে অর্থনীতিবিদ বন্ধুরা আমার এটা নিয়ে কথা বলেন না। এই সময় যখন এই গ্রোথটা তৈরি হইল, 15 থেকে যখন আসলেই প্রবৃদ্ধিটা আসলেই বাড়া শুরু করলো, আমি একটু পরে টের পাইছি, বাকি তো যারা ব্যবসা করতেছেন তারা টের পাচ্ছেন, নগরের মতো মানুষ টের পাচ্ছে না, আমার ভালো সেল হইতেছে জিয়াল। হ্যাঁ, অ্যান্ড দেন ইট ইজ এ সিগনাল যে বাংলাদেশ যার পার ক্যাপিটা কনজাম্পশন প্রত্যেকটা আইটেম অনেক কম, আপনি নেপালের সাথে কম, নেপালের থেকে হয়তো একটু বেশি থাকবে, আপনি এটা ক্যারোসিন বলেন, সিমেন্ট বলেন, পেইন্ট বলেন, ফুটবল বলেন, পার ক্যাপিটা কনজাম্পশন প্রত্যেকটা আইটেমে ভেরি লো। সো লট অফ বিজনেস পিপল ওয়ার থিঙ্কিং যে আমরা বোধ হয় রিয়েলি গ্রোথ ড্রাইভারে পা দিলাম, যে আমাদের পার ক্যাপিটা যেহেতু লো, তাহলে আমি যদি থাইল্যান্ডের মানে পৌঁছে যাই তাহলে তো আমার অনেক সামনে কনজাম্পশন, আমার ওই সেলস বাড়বে, সো আমার ক্যাপাসিটি বাড়বে। সো এই গ্রোথের এবং এই শেখ হাসিনার যে উন্নয়নের প্রোপাগান্ডা, এটা কিন্তু অনেককে বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তি কিন্তু এখনো যায় নাই এবং আমি বলবো আমার অর্থনীতিবিদ বন্ধুরা তাদের বড় অংশের এখন সেই ঘোরটা যায় নাই যে এই গ্রোথের ড্রাইভারগুলো কোনোটাই সাস্টেনেবল ছিল না। ব্যবসায়ীরাও কিন্তু সেটা বুঝেন নাই। আমি খুব স্পষ্ট একটা এক্সাম্পল দিতে পারি, সিমেন্ট খাতে এক্স্যাক্ট নাম্বারস বলতে পারবো না, বাংলাদেশে যদি অ্যানুয়াল সিমেন্টের কনজাম্পশন হয়ে থাকে 50,000 টনস, জাস্ট র্যান্ডমলি বলছি, কিন্তু সিমেন্টের ক্যাপাসিটি তার থেকে 1.5 গুণ বেড়ে গেছে এবং যেটা অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আপনার যে
ন্যাশনাল আপনার ক্যাপাসিটি আছে, মানে কনজামশন আছে, তার থেকে আপনার 20-30% বেশি থাকাই এনাফ। হ্যাঁ, কিন্তু প্রায় 1.5 গুণ 2 গুণ বেশি বিনিয়োগকারীরা ইনভেস্ট করছে, থিঙ্কিং বাংলাদেশের পার ক্যাপিটা কনজামশন কম, আমরা গ্রোথ ড্রাইভারে পা দিচ্ছি, ফলে আমার আগামীতে আমার সেলস বাড়বে। এবং ইট অলসো বিকেম এ গ্রোথ ড্রাইভার, বিকজ তারা অনেক এক্সেস ক্যাপাসিটি তৈরি করছে। যখন তারা এক্সেস ক্যাপাসিটি করছে, তারা তখন একটা জমি কিনছে, একটা বিল্ডিং বানাইছে, একটা ফ্যাক্টরি বানাইছে, সেখানে লোকজন কাজ করছে, টেকনিশিয়ানরা কাজ করছে। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট গ্রোথ ড্রাইভার। সপ্তমটা আমি বেশি লম্বা করবো না, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর এক্সপানশন। আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন তারা সবাই টের পাবেন, মানে আমরা যে কনজিউমার গুডস বা এইসব বিভিন্ন জিনিস খরচ করি, এটা খরচ কত বাড়ছে, কিন্তু আপনি খেয়াল করবেন আপনার ডাক্তারের খরচ অনেক বেড়ে গেছে, আপনার মেডিকেলের খরচ অনেক বেড়ে গেছে, আপনার শিক্ষার খরচ অনেক বেড়ে গেছে। সো এইটা কিন্তু সার্ভিস সেক্টরের এই যে ইনফ্লেশনটা যেটা হয়েছে 2014 পর থেকে, সেটা কিন্তু একটা বড় গ্রোথের ড্রাইভার ছিল। সো এই যে ফান্ডামেন্টালস ছাড়া ড্রাইভারগুলোর উপর ভিত্তিতে 2015 পরে যে এক্সপানশনটা হলো, এইটার একটাই পরিণতি, সেটা হচ্ছে যে আপনার কস্ট অফ ডুইং বিজনেস এবং আপনার কস্ট অফ লিভিং বেড়ে গেছে। এবং এর ফলে যেটা হচ্ছে 3-4 বছরের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি আর কম্পিটিটিভ নাই। আমি কেন আজকে গণঅভ্যুত্থানের পরবর্তী অর্থনীতির রূপান্তরের আলোচনায় আগে সংকটের প্রকৃতিটা আলোচনা করছি, যে আমরা যদি সংকটের প্রকৃতিটা না বুঝি, এখন আমরা সামনে কোন সংকটে পা দিব এটা বুঝতে পারবো না। সো আমাদের যখন কস্ট অফ ডুইং বিজনেস এবং আমাদের কস্ট অফ লিভিং বেড়ে গেল এবং বাংলাদেশ লিটারালি আনকম্পিটিটিভ হয়ে গেল, এনিথিং আপনি বাংলাদেশে বানান ইন্ডিয়ার চিপার, এনিথিং। বাংলাদেশের চিনির দাম হচ্ছে 140 টাকা বা সামথিং, ইন্ডিয়াতে মাত্র 60 টাকা, চায়নাতে দেখেন আরো কম। বাংলাদেশে আপনি যদি একটা ক্যালকুলেটর প্রডিউস করতে চান, সেটা আপনাকে 5,000 টাকা লাগবে, আপনি চায়নাতে এটা বানান 50 টাকায় বানিয়ে দেবেন। সো ওইখানে আপনি বলতে জিয়া ভাই তো অনেক নলেজ এবং টেকনিক্যাল ইনপুট আছে। আপনি একটা নর্মাল ফ্যাক্টরি ধরেন, আপনি যে একটা বেকারি দিবেন, এই বেকারি সিম্পল একটা বেকারি, কিন্তু হাইটেক কোনো কিছু নেই, আপনি একজন টেকনিশিয়ান নিয়ে এসে করতে পারবেন। এইটা একটা মাঝারি সাইজের বেকারি দিতে আপনার এখানে 2 কোটি টাকা লাগবে, ইন্ডিয়াতে বা নেপালে বা পাকিস্তানে আপনি তার 1/3 প্রাইসে করতে পারবেন। সো এই যে আমাদের কস্ট অফ লিভিং এবং কস্ট অফ ডুইং বিজনেসটা বেড়ে গেল, এইটার কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আনকম্পিটিটিভ হয়ে গেছে। আমাদের কিন্তু এখন আর শুধুমাত্র সস্তা শ্রমের লোভে এফডিআই আসতেছে না। আমাদের গত কয়েক বছরে আমরা গ্রিনফিল্ড এফডিআই, মানে হচ্ছে যে যেগুলো আমাদের দেশের যে অর্থনৈতিক সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করার জন্য যে ইনভেস্টমেন্টগুলো হয়, এইটা পৃথিবীর লোয়েস্ট এফডিআই টু জিডিপি রেশিও। বিকজ আমাদের আগের মতো শুধুমাত্র সস্তা শ্রমের উপরে আমাদের এখন কিন্তু আমরা সস্তা নাই। আমরা সবসময় যে সস্তা শ্রমের দেশ, এখন কিন্তু আমরা সস্তা নাই, বিকজ শ্রমটা সস্তা হতে পারে, কিন্তু আমাদের বাকি যে অ্যাসোসিয়েটেড কস্ট এগুলো অনেক হাই হয়ে গেছে। সো দিস ইজ ওয়ান কনসিকুয়েন্স। এবং সেকেন্ড কনসিকুয়েন্স হচ্ছে, মানে এটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে মূল্যস্ফীতি। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের টাকা ছাপানো বাদে এই সরকার আর এই সরকার আগামী সরকার যে কারোর জন্য সার্ভাইভ করে খুবই মুশকিল। এবং আমি যে 7টা গ্রোথের ড্রাইভারের কথা বললাম, যেগুলো প্রত্যেকটাই আনসাস্টেনেবল, এখানের মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ড্রাইভার কিন্তু সরকারি ব্যয়। বাংলাদেশের সরকারের আকার এমন একটা জায়গায় পৌঁছেছে, এবং আমাদের লাস্ট ইয়ার বোধহয় প্রায় 7 লাখ কোটি টাকা ছিল আমাদের বাজেট। আমরা না, গত বছর বোধহয় 6. আমি নাম্বারসগুলো কিছু ভুল হতে পারে, 6.6 লাখ কোটি টাকা ছিল আমাদের বাজেট। আমাদের গত বছরের আয় ছিল বোধহয় অ্যারাউন্ড 3.3 লাখ কোটি টাকা, এবং এর বাকি অংশ টাকাই তাদেরকে হয় টাকা ছাপাইতে হবে, নইলে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিতে হবে। এখন ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিতে হলে তো ব্যাংকিং সেক্টরের এত পরিমাণ লিকুইড নাই, তাহলে কি করতে হবে? আপনি কোনো না কোনোভাবে আপনাকে টাকা ছাপাইতে হবে, এবং টাকা ছাপাইলে বাচ্চাগুলো যেটা হবে সেটা হচ্ছে মূল্যস্ফীতি। সো বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনীতির পরিণতি হচ্ছে আইদার উই আর লুকিং অ্যাট এ ভেরি হাই ইনফ্লেশন অর ডিগ্রোথ।
আপনি হাই ইনফ্লেশন থেকে বাঁচতে পারবেন, সেটা কিন্তু সরকার টাকা ছাপানো বন্ধ করতে হবে। সরকার যদি টাকা ছাপানো বন্ধ করে তাহলে কিন্তু অথবা সরকারকে আপনার উপরে ডিউটির ভার বাড়ায় দিতে হবে। হ্যাঁ, সো ডিউটির ভাড়ার কদ্দূর বাড়াবে, তখন দেখা যাবে যে আমাদের অর্থনীতির একটা সূত্র আছে, সেটাকে হচ্ছে যে আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণের উপরে যদি ডিউটি বাড়ানো হয় তাহলে ওই সেক্টরটা শ্রিঙ্ক করে, ফলে সেটা একটা পর্যায়ের উপরে বাড়াতে পারবে না। ফলে রিয়ালিটি যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে আমাদের আগামীতে আমরা এমন একটা বাংলাদেশে তাকায় আছি 2 to 3 years টাইম লাইনের মধ্যে, হয় আমাদের উচ্চ মূল্যস্ফীতি হবে, নয় আমাদের ডিগ্রোথ করে উচ্চ মূল্যস্ফীতিটাকে থামাইতে হবে। আই মাস্ট সে, আমি যে আলোচনাটা করছি এটা কিন্তু একটা হেটেরোডক্স আলোচনা। আমাদের ট্র্যাডিশনাল অর্থনীতিবিদ অনেকেই আমার চিন্তাটা এগ্রি করেন না, কিন্তু আমি আমারটা বলবো। সো এই অবস্থায় what kind of crisis we are looking at? অর্থনীতিতে ক্লাসিক্যালি 3 ধরনের সংকট আছে। একটা হচ্ছে যে ব্যাংকিং ক্রাইসিস, আরেকটা হচ্ছে সভরেন ডেট ক্রাইসিস, একটা হচ্ছে কারেন্সি ক্রাইসিস। সো পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকিং ক্রাইসিস হয়, বিভিন্ন দেশে কারেন্সি ক্রাইসিস হয়, বিভিন্ন দেশে সভরেন ডেট ক্রাইসিস হয়। কিন্তু এই তিনোটা সংকট যখন একসাথে হয়, এটার উদাহরণ পৃথিবীতে খুব কম আছে যে তিনোটা সংকটই একসাথে আসছে, এবং সেটাকে আমরা তখন বলেছি পলি ক্রাইসিস। সো উই আর অ্যাকচুয়ালি লুকিং অ্যাট এ পলি ক্রাইসিস। আমি ব্যাংকিং সেক্টরের ক্রাইসিসের কথা সবাই জানেন। আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরের অ্যাসেট হচ্ছে বোধহয় সামথিং লাইক 18 লক্ষ কোটি, এবং আমাদের এই মুহূর্তে মানে জানা অজানা বিভিন্নভাবে মিলায় খেলাপি ঋণ আছে প্রায় 4 লক্ষ কোটি, এবং ফলে এটা বোধহয় 30% না কত পার্সেন্ট হবে। আমি আমার যখন 2 লিখতেছিলাম তখন আমি হিসাব করে দেখলাম যে এই অপ্রদর্শিত খেলাপি ঋণটাকে যদি আমলে নেই তাহলে আমাদের খেলাপি ঋণের হার যেখানে পৌঁছায় এটা পৃথিবীর 3rd হাইয়েস্ট, এবং 3rd হাইয়েস্টের আগে প্রথম 2টা দেশ হচ্ছে স্যান মেরিনো এবং ইউক্রেন। স্যান মেরিনোতে যেটা হয়েছিল আমাদের 2008-এর যখন বৈশ্বিক আর্থিক সংকট হলো, তখন তাদের দেশে অনেকগুলো জাহাজ কোম্পানি ছিল, সো দে সাডেনলি ওয়েন্ট বাস্ট, এবং তাদের ব্যাংকিং সেক্টরে এগুলো ডিপেন্ডেন্সি ছিল। সো গ্রিকের জাহাজ কোম্পানিগুলো যখন বাস্ট করলো তখন তাদের দেশের ব্যাংকিং সেক্টর ধরে গেল। ইউক্রেনে তাদের যখন 2016-তে তাদের একটা বিপ্লব হলো এবং ইউক্রেনের দুর্নীতি অনেক হাই, সব কিছু মিলে তারা 2nd হাইয়েস্টে পৌঁছালো। আমি ফলে আমার মাথায় প্রশ্নটা আসে, আমরা তো এত উন্নয়নের একটা দেশ, আমাদের তো কোনো যুদ্ধ নাই, আমাদের কোনো এই ধরনের আর্থিক সংকট নাই, কেন আমাদের খেলাপি ঋণ মানে অপ্রতিষ্ঠিত খেলাপি ঋণ পৃথিবীর 3rd হাইয়েস্ট হবে? সেই ব্যাংকিং ক্রাইসিসের লায়াবিলিটি আপনাকে নিতে হবে। আমি বর্তমান সরকারের অনেকগুলো কর্মকাণ্ডের প্রতি সমালোচনা করতে পারি, অনেকগুলো কর্মকাণ্ডের প্রতি মনে করতে পারি আচ্ছা যা করছে সোসো, বাট আই ওয়ান্ট টু রিয়েলি থ্যাঙ্ক, বা আমি আমাদের বর্তমান যে আর্থিক উপদেষ্টা আছেন, আই থিঙ্ক হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক। উনি 2টা স্টেপ নিছেন। একটা হচ্ছে যে এস আলমের পুরো অ্যাসেট উনি মানে ইসলামিক ব্যাংকের অ্যাসেটটা উনি বলছেন উনি রাষ্ট্রায়ত্ত করবেন, এবং দ্বিতীয় যে ওনার যে স্টেপটা আমি এই মুহূর্তে মাথায় আসতেছে না, সেটাতে আমি যেটা বুঝতে পারতেছি যে আসলে ব্যাংকিং ক্রাইসিসটা ডিল করার জন্য যথেষ্ট কেপেবল একটা লোক হাতে আছে। আমি স্টিল বলবো আমাদের ব্যাংকিং ক্রাইসিস ইজ ম্যানেজেবল। হ্যাঁ, বিকজ দেখেন এটা কথার কথা শুনবেন না, ব্যাংকিং সেক্টরে আমরা 4 লক্ষ কোটি টাকার কথা বলি। হ্যাঁ, এই 4 লক্ষ কোটি টাকার মধ্যে যদি আপনি ডেটকে ক্লাসিফিকেশন করেন তাহলে দেখবেন যে 1 থেকে 1.5 লক্ষ কোটি টাকা হচ্ছে যে ট্রুলি খুব বাজে রকম, এটা একদম সান কস্ট, এটা আপনি কোনো ফেরত পাবেন না। ইউ ক্যান অ্যাকচুয়ালি সে এই অর্থটা অর্থনীতি অ্যাবজর্ব করে নিচ্ছে। কিন্তু সরকার যখন চোখের পলকে 50,000 কোটি টাকা বাড়ায় দিচ্ছে, আপনি চিন্তা করে দেখেন নাম্বারসের দিকে কিন্তু ব্যাংকের থেকে সরকারের হঠাৎ করে দায়গুলো অনেক বেশি। হ্যাঁ, সো আমি ব্যাংকিং ক্রাইসিস নিয়ে আমি আশাবাদী। এই ক্রাইসিসটা আমাদের আগামীতে যে কনভার্সনটা আসবে এটা ডিপেন্ড করবে লিডারশিপ এবং ডিসিশন মেকিং এর উপরে। আমার বর্তমান গভর্নর এবং বর্তমান যে আর্থিক উপদেষ্টা আছেন তার উপর পূর্ণ আস্থা আছে যে দে উইল ডু ইট ভেরি ওয়েল। রিগার্ডিং সভরেন ডেট ক্রাইসিস, আমরা কিন্তু অনেক আগে থেকেই বলে গেছি যে আমাদের ডেট, আমাদের অ্যানুয়াল যে সার্ভিসিং করতে হয় সেটা আহামরি কিন্তু বেশি না। তাহলে আমাদের সংকটটা কেন? আমরা আমাদের প্রায় $100 বিলিয়ন বর্তমানে ডেট পোর্টফোলিও, আমাদের জিডিপির আকার বোধহয় প্রায় 450 বিলিয়ন। সো 30%-এর মতো ডেটে গিয়ে এইটার সার্ভিসিং এর বড় একটা অংশ কিন্তু লং টার্ম ওয়ার্ল্ড ব্যাংকিং IMF এর।
সো আমাদের ডেট সার্ভিসিং এ এখন আমরা প্রায় $4 বিলিয়ন মতো করছি, which came as a surprise। আমরা ভাবছিলাম $2.5 বিলিয়ন করি, গত বছর প্রায় 30% বেশি পেমেন্ট করতে হয়েছে। বাট স্টিল সার্ভিসিং এর জায়গায় আমরা আহামরি কোনো সংকটে নাই। কিন্তু স্টিল আমি কেন বলতেছি আমরা একটা সভরেন ডেট ক্রাইসিসের দিকে আসি, এবং এই কথাটা আমি আজকে থেকে 2 বছর আগে বলে গেছি যে হ্যাঁ, অর্থনীতিরা বলতেছেন আমাদের যে অ্যানুয়াল যে সার্ভিসিং ডেট সার্ভিসিং করতে হবে বৈদেশিক মুদ্রা তো বেশি টাকা না, কিন্তু আমাদের রিজার্ভ করতেছে কেন? সো এখানে একটা খুব ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, খুবই সহজ কিন্তু আলোচিত হয় না। সেটা হচ্ছে যে আমাদের ডেপ্টের বড় একটা অংশ কিন্তু আমাদের আমদানিতে, আমাদের ইম্পোর্টে যায়। প্রত্যেক বছর আপনি শুনে অবাক হবেন, আমরা কিন্তু $25 থেকে $30 বিলিয়ন ঋণ নিই আমদানি করার জন্য। সো এই আমদানি করতে আমাদেরকে যে ঋণ নিতে হয় এইটা কিন্তু $2.5-3 বিলিয়ন না, 25 থেকে 30 বিলিয়ন। এটা আমরা যখন নেই সাথে সাথে আমরা পরিশোধ করতে থাকি, হ্যাঁ, এটা অনগোয়িং। সো সেই আমদানিতে গিয়ে কিন্তু আমাদের ডেপ্টের একটা সংকট তৈরি হয়েছে, এবং সেটার কারণে আমাদের রিজার্ভটা কমে আসছে, এবং ইট ইজ এ বিগ কনসার্ন। আমাদের অর্থনীতির যে আকার আছে সেই আকারের একটা অর্থনীতিতে আমাদেরকে মিনিমাম অ্যানুয়াল যদি $70 বিলিয়ন, এটা আমার একটা মডেলিং এর একটা হিসাব, তার মানে হচ্ছে প্রায় $5.5 বিলিয়ন যদি মান্থলি আপনি আমদানি করতে না পারেন, তাহলে আপনার বিভিন্ন ধরনের সংকট হবে, আপনি বিভিন্ন জিনিসের আমদানি করতে পারবেন না। কিন্তু আমাদেরকে আওয়ামী লীগ সরকার এমন একটা জায়গায় নিয়ে গেছিল, কোনো মাসে আমাদের $4 বিলিয়ন আমদানি করতে হয়েছে, এবং ওনারা যে ক্যাপিটাল কন্ট্রোল করেছে তার মানে হচ্ছে ওনারা নিয়ন্ত্রণ করছে, $50 মিলিয়ন উপরে করতে হলে বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে, ইত্যাদি ইত্যাদি। এইটার যে সোশ্যাল কনসিকুয়েন্স সেটা আমরা জানি না, আমরা দেখি না। কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা সমাজের মানুষ, আমরা অর্থনীতিবিদ না, গুড ফর আস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভাই বন্ধু পরিজন যারা ব্যবসা করে তারা বিভিন্ন পণ্য আমদানি করতে পারতেছে না। আমাদের ইলেকট্রিসিটি, গ্যাস যেটা আমদানি করার কথা এটা আমদানি করতে না পারার কারণে আমাদের প্রোডাকশন হচ্ছে না। আদানির কাছে আমাদের এখন $800 মিলিয়ন দায় হয়ে গেছে। সো ইভেনচুয়ালি সভরেন ডেট ক্রাইসিসের কথা যদি বলেন, রাদার সভরেন ডেট ইজ নট দ্য রাইট ওয়ার্ড, আমাদের রিজার্ভ ক্রাইসিস ইজ এ বিগ ক্রাইসিস। আমরা এখন $13 বিলিয়ন নেট রিজার্ভে পৌঁছেছি। এটা আসলেই এমন একটা জায়গা, আপনার যখন $30 বিলিয়ন বা $35 বিলিয়ন ডেট ছিল, আপনার সংকট হচ্ছে $2 বিলিয়ন $3 বিলিয়ন ডানাবামে চলে গেল। এইটা যখন আপনি পিছায় নিয়ে আসবেন, এটা যখন $7-8 বিলিয়ন চলে আসবে, তখন কি হবে? দ্য থিং ইজ দিস, কান্ট্রিজ লাইক পাকিস্তান 1 দশকের উপরে $10 বিলিয়ন ডেটে, আমাদের সিমিলার ইকোনমিক সাইজ পাকিস্তান, আমাদের থেকে একটু ছোট, বাট আমার মনে হচ্ছে যেটা আমাদের থেকে বেটার, কিন্তু $8-10 বিলিয়ন ডেটে সার্ভাইভ করছে। $10 বিলিয়ন রিজার্ভে ডেট সার্ভাইভ করার কোনো মানে ইটস নট এন্ড অফ এ স্টেট। কিন্তু আমি বলি যে আমাদের কোনো সোশ্যাল এক্সপিরিয়েন্স নাই, যখন $10 বিলিয়ন আপনি কীভাবে ম্যানেজ করবেন, এবং একই সাথে ওনারা আরবিট্রারি যেভাবে ক্যাপিটাল কন্ট্রোল করতেছে, তাতে কিন্তু সমাজের মধ্যে অনেক ধরনের প্রভাব পড়তেছে, যেটা আমরা সামনে দেখতে পারি না। সো থার্ড কাইন্ড অফ সভরেন ডেটের ব্যাপারে আই এম স্টিল ভেরি কনসার্ন যে আগামী দিনগুলোতে এই রিজার্ভটা কোথায় যাবে। সো আমরা সবাই শেখ হাসিনার পতনের আগে সবাইকে আহ্বান জানাইছি রেমিটেন্স ঠেকাও। সো আমি সবাইকে অনুরোধ করব, আবার আমরা একটা ক্যাম্পেইন করবো রেমিটেন্স পাঠাও। সো এটা আমরা যদি মনে করি যে দিস ইজ আওয়ার অনলি চান্স আজকে একটা মিনিংফুল রিফর্ম এবং একটা সংকট থেকে বেরিয়ে আসা, তাহলে কিন্তু আমাদেরকে সামাজিকভাবে আগাইতে হবে, সরকারের দিকে তাকালে হবে না। সো আমি সভরেন ডেটের ব্যাপারে আমি বলবো যে উই ক্যান স্টিল রিকভার, নট সভরেন ডেট রিজার্ভের জায়গা থেকে। সভরেন ডেট এখন কোনো বেশি কিছু যায় নাই, 25-26 থেকে এটা অনেক খারাপ হতে থাকবে, $5 বিলিয়ন $5.5 বিলিয়ন হবে, বাট স্টিল দ্যাটস নট এ লট অফ মানি কম্পেয়ার্ড টু দ্য সাইজ অফ দ্য ইকোনমি। কিন্তু ওই যে আমাদের আমদানি যেটা কভার করতে হয়, সেটার জন্য কিন্তু আমাদেরকে সবাইকে একসাথে আগাইতে হবে। রিগার্ডিং দ্য কারেন্সি ক্রাইসিস আমাদের এই এটার সাথে কানেক্টেড। আমার সাথে আমাদের অর্থনীতিবিদ বন্ধুদের অনেক দ্বিমত রয়েছে। আই থিঙ্ক আমাদের কারেন্সি ইজ নট স্টিল ফেয়ারলি ভ্যালু। আমার খুবই রেসপেক্টেবল অর্থনীতিবিদ বন্ধুরা, যাদের কয়েকজন এখানে আসেনও, তারা মনে করেন নাজিয়া আপনি বেশি অ্যালার্মিস্ট, আমরা 120 টাকায় 125 টাকায় ফেয়ার ভ্যালুতে পৌঁছায় গেছি। বাট কনসিডারিং 7 ফ্যাক্টরস, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে,
যে আমি মনে করি যে না, আমরা নট ফেয়ার ভ্যালুতে পৌঁছাই নাই, আমাদের কারেন্সি আরও পড়তে পারে, না পড়লে বিভিন্ন ধরনের স্ট্রেস তৈরি হবে। সো আমি ওই ডিটেলে যাচ্ছি না, আমাদের সময় নেই। আমার মতে আমরা কারেন্সি ক্রাইসিসে নাই, কিন্তু আমাদের কারেন্সি ফেয়ারলি ভ্যালুড না, এটার একটা অ্যাপ্রিসিয়েশন সামনে হতে পারে। এটার কনসিকুয়েন্স ভেরি হাই, বিকজ কারেন্সি যদি অ্যাপ্রিসিয়েটেড হয় সেটার সাথে সরাসরি আপনার মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে, আপনার জিনিসপত্রের দাম বেড়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং আমি বারে বারে ফেরত আসবো, আমাদের ক্রাইসিস উইল অলওয়েজ ফার্স্ট রিফ্লেক্ট ইন দ্য ইনফ্লেশন। সো কারেন্সি ক্রাইসিসের দিকে আমি মনে করি যে আমরা খুব বেশি কমফোর্টেবল জায়গায় নাই। সো আমার মানে এই ক্রাইসিসগুলোকে নিয়ে আমার আর্গুমেন্ট হচ্ছে এই ক্রাইসিসগুলো স্টিল ম্যানেজেবল। আমাদের বর্তমান সরকার, আগামীতে যে সরকার আসবে, তারা কিভাবে ক্রাইসিসটা হ্যান্ডেল করতেছে সেটার উপরে নির্ভর করবে যে এই ক্রাইসিসগুলো কি আরো মানে বর্তমানে যেখান থেকে আছে আরো খারাপের দিকে যাবে, নাকি ক্রাইসিসগুলো থেকে বেটার হবে। কিন্তু আমার ভয় যেটা, সেটা হচ্ছে যে এগেইন এটা আমার ইন্টারপ্রিটেশন, দ্যাটস ওয়াই আমি জিয়া হাসান, আমার সাথে আমি একটা হেটারোডক্স থিঙ্কার, আমার সাথে মূলধন অর্থনীতিতে অনেক ঝগড়াঝাটি আছে, আমি আমার সেই জায়গা থেকেই বলতেছি, আমি মানে অর্থোডক্স চিন্তা থেকে বলছি না, যে নেচার অফ গ্রোথটা আমরা অবজার্ভ করছি, সেই আনসাস্টেনেবল ড্রাইভারগুলো, সেই সবগুলোই কিন্তু লেসর মোর আছে। ফলে আমাদের নতুন কোনো যদি ড্রাইভার তৈরি না হয়, তাহলে আমাদের দেশ কিন্তু সংকটের ভিতর দিয়ে যাবে। এবং আমার একটা খুবই ক্রিটিক্যাল আর্গুমেন্ট, যেটা আমার সাথে আবার সবাই আপনারা এগ্রি করবেন, কিন্তু কোনো অর্থনীতিবিদ বন্ধু এগ্রি করবে না, যে আমাদের গভর্নমেন্টের সাইজ অনেক বড়। এই গভর্নমেন্টকে আজকে পুলিশকে 1,90,000 পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে 2009 থেকে। সো শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে রক্ষা করার জন্য একটা সিকিউরিটি স্টেটের দরকার ছিল, কিন্তু আজকে আমাদের কেন সিকিউরিটি স্টেট লাগবে? সো আমাদের কিন্তু সরকারের অনেক কাটছাট করার সুযোগ রয়েছে। এবং একটা সংবাদ অনেকের চোখে এড়ায় গেছে, বা আমরা একটা রেভলিউশনারি জিলের মধ্যে ছিলাম, আমরা টের পাই নাই যে কত ভয়ঙ্কর একটা সংবাদ ছিল গত বছর, যেটা শেখ হাসিনার পতনের পরেই সংবাদটা আসলো, যে আমরা যেটা ডেটা ফলো করি, আমরা ডে টু ডে ডেটা ফলো করি, আমরা যে ডেটাটা জানি তার অতিরিক্ত 42,000 কোটি টাকা ছাপানো হয়েছে। তার মানে হচ্ছে সেম ব্লোটেড গভর্নমেন্ট, তার মানে হচ্ছে সেম, হ্যাঁ সরকার আসছে, দুর্নীতি কমবে, এখন অনেক অপরিজনীয় ব্যয় হাটকাট করা হবে, কিন্তু তারপরেও আমি আমার বন্ধুরা গবেষণা করে আমরা দেখছি যে আমাদের রিকারিং এক্সপেন্স কিন্তু সবচেয়ে আমাদের হাই এক্সপেন্স। সো রিকারিং এক্সপেন্সগুলো কিন্তু আমাদের একটা বড় দায় হিসেবে রয়ে যাবে। ফলে সরকারের আকার কমাতে খুবই ড্রামাটিক এবং ড্রাস্টিক স্টেপস যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু এই উঁচু খরচটা রয়ে যাবে। ফলে সেই জায়গায় গিয়ে আমাদেরকে কিন্তু সরকারের আকার যদি না কমায়, তাহলে কিন্তু এই সংকট থেকে চূড়ান্তভাবে বের হয়ে আসার কোনো উপায় নেই। এবং কনসিকুয়েন্স ইজ দিস, যে আগামীতে আমরা সরকারের আকার যদি কমায়, তাহলে কিন্তু এটা ডিগ্রোথ হবে। বিকজ সরকারের শেখ হাসিনার বাজেট কিন্তু আমি একটা আর্গুমেন্ট আগে দিছি, এটা কিন্তু যথেষ্ট ডিস্ট্রিবিউটিভ ছিল। এটা হলো আমি চেয়ে হ্যাঁ ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্ট ডিফেন্স করবো, ডিফেন্স না, এটা প্রত্যেকটা গ্রামে গ্রামে আজকে আমাদের যে নিউ এলিটস, এটা সবাই সরকারি লোকজন। আজকে একটা গ্রামে একটা নর্মাল লোকজন 5,000, 6,000, 7,000 টাকার উপরে আয় করে না। আমি মানে সমালোচনা করছি, আমি জাস্ট দেখাচ্ছি হোয়াট ইজ দ্য স্ট্যাটাস। কিন্তু একটা টিচার 25,000 টাকা আয় করে, হ্যাঁ। সো ওনারা কিন্তু সোসাইটিতে পাওয়ারফুল পিপল, এবং এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ এফেক্ট ছিল। ফলে আপনি যদি সরকারের আকার কমান, এবং কমানো ছাড়া কোনো উপায় নেই, নয় আপনার টাকা ছাপাতে হবে। এটা যদি করেন, বিভিন্নভাবে আকার কমাতে থাকেন, তাহলে কিন্তু মানি ফ্লো কমবে, তাহলে এই লোকগুলো যে ব্যয় করতে, ব্যয়টা কমে আসবে, তাহলে কিন্তু কনজাম্পশন কমবে, একটা ডিগ্রোথ হবে। সো দ্যাট ইজ দ্য থিং। আইদার আমরা শেখ হাসিনার আমাদের যে রিয়ালিটি ছিল, আজকের রিয়ালিটি, যে আইদার উই আর লুকিং অ্যাট এ ডিগ্রোথ টু কারেক্ট হোয়াট আমাদের কারেন্ট সিচুয়েশন, অথবা হাই ইনফ্লেশন। সো আমি এই কারণে সবসময় বলি, আমাদের মূল্যস্ফীতি স্ট্রাকচারাল, আমাদের মূল্যস্ফীতি মানি সাপ্লাই গ্রোথ কানেক্টেড না। এবং যে স্ট্রাকচারাল যে মূল্যস্ফীতি আলোচনাটা আমি গত কিছুক্ষণ করে আসলাম। 6:20 থেকে প্রশ্নোত্তর পর্ব শুরু। থ্যাংক ইউ, গুড টাইম, আমি ঠিক জায়গায় আছি। সো এই জায়গায় আমার
মানে আমাকে অনেকে বলছে যে আমি আপনি খালি প্রবলেমের কথা বলেন, সমাধানের কথা বলেন না। সো আমি এই কারণে আই ফোর্স মাইসেলফ টু কাম উইথ সাম সলিউশনস। সেটা হচ্ছে যে আমি 4টা সলিউশন বলবো না, আমি 4টা দরকারি জিনিস রেকমেন্ড করি। সো একটা হচ্ছে যে আমাদের যে রেন্টারিং স্ট্রাকচারটা আছে এটাকে ভেঙে কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম তৈরি করতে হবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? কঠিন ইংলিশ মনে হলো, গতকালকে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম যে বরিশালের মেহেন্দিগঞ্জে ইজারা ঘাট, মাছের মহাল, এগুলো সব কিছু আগে ছিল আওয়ামী লীগের দখল, এখন বিএনপি লোক দখল করে নিয়ে গেছে। হ্যাঁ, তো এটা একটা রেন্টিয়ারিং স্ট্রাকচার। হ্যাঁ, ওখানে কিন্তু গ্রোথ হয়। যে লোকটা কিন্তু মাছের মহালটা থেকে সে চাঁদা নিছে, সে কিন্তু স্থানীয় এরিয়াতে সে খরচ করতেছে। ওখানে কিন্তু গ্রোথ হয়, ইনফ্লেশন হয়, কিন্তু একই সাথে সাথে মানে গ্রোথ হয়। এগেন এটা নমিনাল গ্রোথ, নট রিয়েল গ্রোথ, বাট রিয়েল ইনফ্লেশন ডাটা ইজ ভুয়া। সো সেই রেন্টিয়ারিং স্ট্রাকচার ভাঙা, এইটা কিন্তু আমাদেরকে বর্তমান সংকট থেকে বের করে নিয়ে আসতে পারে। এর ফলে যেটা হবে, এই রেন্টিয়ারিং স্ট্রাকচারকে ভাঙবে সরকার যদি আসলে ওনারশিপ নেয় যে না, আজকে বরিশালের মেহেন্দিগঞ্জের মাছের ঘাট, মাছের মহাল, বালু মহাল, এগুলো সরকার কারেক্ট একটা কন্ট্রাক্টের মাধ্যমে ডিস্ট্রিবিউট করবে, তাহলে কিন্তু সরকারের আয় বাড়বে, রাইট? এবং সেখানে একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, সেখানে কিন্তু কস্টটা কমে আসবে, রাইট? এখনের মতো কেউ মানে গলায় চাপা দিয়ে বলি, যেরকম রেন্টকে আমি বাংলায় বলেছি গলায় চাপা দেওয়া অর্থনীতি, গলায় চাপা দিয়ে যার জায়গা আছে আমার এখানে পার করতে হলে সরকারকে আমি 500 টাকা দিচ্ছি, আর স্থানীয় আওয়ামী লীগকে 500 টাকা দিচ্ছি, আমি আরো 1000 টাকা দিব, সেটা হবে না। সেখানে গিয়ে আমাদের কস্ট অফ বিজনেস কমে আসবে, কস্ট অফ লিভিং কমে আসবে এবং সরকারের আয় বাড়বে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এবার কিন্তু প্রত্যেকটা জায়গায় লেয়ারে এই রেন্টারি ইনফ্রাস্ট্রাকচার শেখ হাসিনা তৈরি করে গেছে। এটাই ছিল ওনার ফ্যাসিস্ট এই রাষ্ট্র ক্ষমতা টিকায় রাখার প্রধান টুলস। এখন সেই টুলসটা যদি আজকে আওয়ামী লীগের জায়গায় বিএনপি টেক ওভার করে, এটা আমার কোনো লাভ নাই। সো আজকে সরকারকে শক্ত হয়ে এই রেন্টারি ইনফ্রাস্ট্রাকচার ভাঙতে হবে এবং তাকেই ওনারশিপ নিতে হবে। এর ফলে সরকারের আয়ও বাড়বে এবং একই সাথে আমাদের কস্ট অফ বিজনেস এবং কস্ট অফ লিভিং কমবে। এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। দ্বিতীয়টা হচ্ছে যে আইটেম ধরে ধরে সরকারের আকার কমাতে হবে। এবং আমি এখানে একটা ফ্রেমওয়ার্ক বলি যে আমাদের 2014 সালে সরকারের আয় এবং ব্যয়ের যে রেশিও ছিল, সেম রেশিওতে ফেরত যেতে হবে। সো আপনার যদি আয় থাকে 3,30,000 টাকা, আপনি যদি তারপরে 50% অধিক খরচ করতে হবে। এমন কথা আমি এই ধরনের মেন্টাল ম্যাথে কাটা। সো 30, 1.5 লাখ, মেন্টাল 4.5 রাফলি। আপনি 7 লাখ টাকা খরচ করতে পারবেন না। আপনি সূত্র মেলে ফয়েজ ভাইয়ের খুব ভালোভাবে রিসার্চ আছে, ফয়েজ ভাই দেখাইছে এগুলো সব সূত্র মেলে একটা হিসাব করে প্রত্যেক বছর নো, আপনি যে আয় করবেন আপনার ওইটার থেকে আপনি 50% খরচ করবেন, দ্যাট ইজ স্টিল লট। অথবা যদি আমি ওই চিন্তা কাঠামোকে ভেঙে বলে দিই 1 টাকাও ছাপায় খরচ করতে পারবেন না, তাহলে আপনার খরচ অটোমেটিক কমাতে হবে, রাইট? সো দ্যাট ইজ আমার সেকেন্ড পরামর্শ, যে সরকার টাকা ছাপায় 1 টাকা খরচ করতে পারবে না, তাকে ট্রেজারি থেকে ব্যাংকের থেকেই তাকে বন্ড এবং বিলের মাধ্যমে টাকা দিতে হবে, তখন কমপ্লিট করতে হবে। সো সেটা হচ্ছে আমার সেকেন্ড পরামর্শ। আমার তৃতীয় পরামর্শ হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করতে হবে। সো আমি যতটা সুযোগ পাইছি আমি কথাটা বলছি, আমি আবার বলবো, বাংলাদেশে গত ছাত্র আন্দোলনের পরে আওয়ামী লীগকে যথেষ্ট মাইর দেওয়া হয়নি। সরি, আমি আমি জাস্ট বলছি যে সোসাইটিকে যে রিপ্রেশন করছে, আমি তার আরো বেশি ভায়োলেন্ট ব্লোব্যাক এক্সপেক্ট করছিলাম, কিন্তু সেটা হয় না দেখে আমি অবাক হয়েছি। আমি চাই তাদের কাঠামোগতভাবেই আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হোক, কিন্তু যেটা আমি অবজার্ভ করছি সোসাইটির বা আন্দোলন যারা করছে তাদের কমপ্লিট অ্যাঙ্গার ওয়াজ ডিরেক্টেড টুয়ার্ডস পুলিশ, বিকজ দিস পুলিশ তারা প্রত্যেকটা এলাকায় টর্চার চেম্বার তৈরি করছিল। তারাই ছিল আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট ইনফ্রাস্ট্রাকচার রক্ষা করার মেইন টুলস। এই কারণে 80% আমি সেই সব পুলিশের যারা প্রাণ হারাইছেন, আই ফিল সরি ফর দেম এন্ড ফর দেয়ার ফ্যামিলি, আমি মনে করি এটা ঠিক হয়েছে, কিন্তু আমি যে সোসাইটি কিভাবে তার
অ্যাকশনটাকে ড্রাইভ করছে, সে আওয়ামী লীগকে যথেষ্ট শাস্তি দেয় নাই, কিন্তু সে পুলিশের 80% থানা পোড়ায় দিচ্ছে। তার মানে হচ্ছে যে এই পুলিশ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। আমাকে কয়েকজন আমাদের বন্ধু, স্টিল হ্যাভ আওয়ামী লীগ ফ্রেন্ডস, বলছে যে অর্থ দেখো কি অবস্থা, এখন পুলিশ আসে নাই, এখন যদি ডাকাতি হয়, এই হয় সে হয়, কি হবে। তখন কিন্তু মানে এখন তো পুলিশ ব্যাক করছে, তখন ব্যাক করে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল পুলিশ। আজকে যে পুলিশ নাই এসে পেটে আমরা আনসার করছে। I will fight my last beat যদি এই পুলিশ আগে মেকানিজমে ফেরত আসে। আমাদের ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করতে হবে, এই পুলিশ তার সন্ত্রাসী মেকানিজমে ফেরত যেতে পারবে না। আমাদের এখানে আজকে আনিক ভাই নাই, such a beautiful character. আনিক ভাই, আমি ফার্ম ভাই আড্ডা দিছিলাম, আনিক ভাই একটা সুন্দর অ্যানেকডোট বলছিল, and I want to recommend that. আনিক ভাই বলছিল ব্রিটিশ আমলে পুলিশ হাফ প্যান্ট কেন করতে জানেন? যে পুলিশ হাফ প্যান্ট করতো যেন তারা, এখনকার পুলিশের গায়ে ভেস্ট, হাতে অস্ত্র, সো ইউ ফিয়ার দ্যাট। কিন্তু তখন জানতো যে সে সমাজের মধ্যে যাইতে হবে, তার ডিফেন্সলেস। আই ওয়ান্ট দ্যাট ডিফেন্সলেস পুলিশ। এবং আমাদের এখানে যারা আমার জেনারেশনে, দে উইল রিমেম্বার, আমরা আজকে থেকে 20 বছর আগে পুলিশকে ঠোলা ডাকতাম। আই ওয়ান্ট দ্যাট রাইট দ্যাট। আমি পুলিশকে ঠোলা ডাকতে চাই, আমি সেই পুলিশ চাই না। এবং দ্যাট ইজ কানেক্টেড টু দি সলিউশন যেটা আমি ফোকাস করছি, যে আমার 3 নম্বর পয়েন্ট, যে আমাদের এই সন্ত্রাসী নিপীড়ক সোসাইটিকে রিপ্রেস করা পুলিশ বন্ধ করতে হবে। এবং একই সাথে ভাই আমাদের মধ্যে খারাপ লোক আছে, রাইট? উই নিড পুলিশ, আমাদের পুলিশিং দরকার, কিন্তু একটা আইডিয়াল পুলিশ, মোটামুটি আইডিয়া আমাদেরকে স্টাবলিশ করতে হবে। এইটা যদি না করেন, আমি হাজার ইকোনমিক প্রেসক্রিপশন দিতে পারবো, লাভ হবে না। অ্যান্ড দেন কেন এটা ইম্পর্টেন্ট? এইটার ফলে মিডল সাইজ ইকোনমি, মিডল সাইজ কোম্পানি যারা পুলিশকে সেই পরিমাণ ভাড়া দিতে পারে না, চাঁদাবাজি দিতে পারে না, তারা কিন্তু আবার ব্যাক করবে। বিকজ এই পুলিশকে নিয়ে বড় বড় কোম্পানিগুলো, তারা কন্ট্রাক্টগুলো তাদের এক একটা জায়গায় তাদের যে ডমিনেশন করা দরকার ওটা ম্যানেজ করছে। কিন্তু আজকে যখন একটা মানে মিনিমাম সব মিনিমাম মানে ব্যালেন্স করা একটা পুলিশ ফেরত আসবে, তখন কিন্তু মিডল সাইজ কোম্পানিগুলো রাইজ করবে। সো আমার ফোর্থ এবং ফাইনাল পরামর্শ দিস, আমার 2 মিনিট আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে সেই সকল আইন, সেই সকল নিয়ম ব্যাংকিং সেক্টরে সেই ধরনের মেকানিজম তৈরি করতে হবে যেন আমাদের মিডল সাইজ কোম্পানিগুলো বড় হতে পারে। অনেকে বলেন যে বড় কোম্পানি ভেঙে দিতে হবে, আমি না, ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য পাই। আমাদের 2014 পরে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে বিগত 50 বছরে বাংলাদেশকে আমরা যতই সমালোচনা করি, কিন্তু আমি দেখছি চট্টগ্রামে কামাল স্টোরের মতো একটা দোকান, যে দোকানটা ছিল সিম্পলি একটা গ্লোরিফাইড জেসি মোড়ের মুদির দোকান, ইট হ্যাজ বিকাম এ লার্জ কংগ্লোমারেট। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য সোসাইটি। আমি কামাল স্টোরের তারা কি দুর্নীতি করে আমি জানি না, আমি নিজের চোখে দেখছি। আজকে যে টিকে, আজকে যে বড় বড় পিএইচপি, সকল গ্রুপে দেখেন এরা কিন্তু ছোট সাইজ কোম্পানি ছিল, কিন্তু গত 10 বছরে কোনো বড় কোম্পানি আসেনি। সব হচ্ছে সামিট, এইসব মানে এই সরকারের সাথে ব্যবসা করা কোন ক্যাপিটালিজম গুলা, হ্যাঁ, চোর ব্যাপারগুলা, এক্স্যাক্টলি। সো আমি সেই মেকানিজমটা ফেরত চাই, যে মেকানিজমে অনেক ছোট ছোট স্টার্ট আপ আসবে, এই ছোট ছোট স্টার্ট আপের মধ্যে হয়তো 50% ধসে যাবে, তার থেকে আবার মাঝারি সাইজের কোম্পানি আসবে, তার থেকে আবার বড় সাইজের কোম্পানি আসবে। যেটা বাংলাদেশের বিগত 8-10 বছরের সংকট ছিল, যে মাঝারি সাইজের কোম্পানিগুলোর বড় হওয়ার রাস্তা ভেঙে ছিল। আরএমজিতে আমাদের দেখেন 8-10 বছরে আপনি নতুন কোনো গ্রুপের নাম শুনবেন না, কিন্তু একটা সময় কিন্তু ধারাটা ছিল। সো এই ধারাটা ফেরত আনবো। সো আমি আমার আলোচনা এখানে শেষ করব। আমি 4টা পয়েন্ট বললাম, যে রেন্টিয়ারিং যে ইনফ্রাস্ট্রাকচার, এটাকে ভেঙে কম্পিটিটিভ ক্লায়েন্টেলিজম স্টাবলিশ করতে হবে, আইটেম ধরে ধরে সরকারের আকার কমাতে হবে, ল অ্যান্ড অর্ডার ইমপ্রুভ করতে হবে, এবং পুলিশকে ঠোলা বানাইতে হবে, এবং আমাদেরকে মিডল সাইজের কোম্পানিকে বড় হওয়ার জন্য যে আইনি মেকানিজম, যে আপনার ব্যাংকিং এর রেগুলেশন দরকার, সেটা করতে হবে। সো আমার বক্তব্য এখানে শেষ। এরপর আমি প্রশ্ন উত্তর পর্ব নেব। 1 মিনিট। What I want to say that this will be a chaotic days. হ্যাঁ, আমাদেরকে একটা ডিফিকাল্ট টাইমের জন্য ওয়েট করতে হবে। আমাদের টাফ টাইমস আর হ্যাঁ, বাট দিস টাইম উই টুগেদার। আমাদের জাহিদ ভাই যেটা বলছেন
যে আমরা এই স্টেজটা অন করতে পারিনি। আমি ক্রিকেটের ভয়াবহ ভক্ত ছিলাম, আমি ক্রিকেট দেখা বন্ধ করে দিয়েছি আজকে 8 বছর হলো। হ্যাঁ, তো আমরা এই স্টেজটা অন করতেছি, এই সংকট আমরা একসাথে ফাইট করবো, অ্যান্ড ইউ উইল উইন।